হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেল। আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা সেশন নিয়ে চলে এসেছি। আর আজকে 6 থেকে 8ই ডিসেম্বর যে যত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলো প্রথম চলে আসছি আজকে 8 ডিসেম্বর। আর আজকের দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বুদ্ধিস্টের জন্য। আজকে হচ্ছে ওয়ার্ল্ড বোধি ডে। এই দিনেই গৌতম বুদ্ধ তার বোধি বৃক্ষের নিচে 49 দিন কাটিয়ে কি করেছিলেন? সিদ্ধি লাভ করেছিলেন। তাই ধর্মীয়ভাবে এই দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বুদ্ধিস্টদের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এই বুদ্ধিস্ট তিনি এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা কি থাকতে পারে সেটা হলো কোথায়? দি প্লেস অফ মেডিটেশন ছিল হচ্ছে বোধগয়া আন্ডার দ্য বোধি ট্রি, ঠিক আছে? এবং এর জন্য তিনি 49 ডেজ কন্টিনিউয়াস মেডিটেশন করেছিল অ্যাট দ্য এজ অফ 35 অনলি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা 7 ডিসেম্বর। কালকে কি ছিল? কালকে ছিল হচ্ছে আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে। 7 ডিসেম্বর কি ছিল? আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে। এই ইন্ডিয়া অবজার্ভড আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে টু অনার মার্টিয়ার্স অ্যান্ড সোলজার্স ইন আর্মড ফোর্সেস, যারা যুদ্ধে শহীদ তাদের উদ্দেশ্যে কিন্তু এই দিনটা পালন করা হয়ে থাকে। এটা কবে? 7 ডিসেম্বর ছিল এবং অ্যানুয়ালি এটা কবে থেকে পালন করা হচ্ছে? 1949 থেকেই কিন্তু পালন করা হচ্ছে। The flag day is aimed at expressing gratitude and celebrating the selfless contribution to the soldiers make towards the nation. সোলজাররা ভারতের বা তার দেশের উদ্দেশ্যে যে কন্ট্রিবিউশনটা করেছেন, সেলফলেস অবশ্যই, কারণ তারা নিজেদের কথার ঊর্ধ্বে দেশের কথা ভেবে যুদ্ধক্ষেত্রে কিন্তু লড়তে যান। তো এই যে নিজেদের ঊর্ধ্বে এবং দেশের নিজেদের ঊর্ধ্বে দেশকে নিয়ে ভাবা, এর জন্য এই তাদের গ্র্যাটিটিউড দেওয়ার জন্য কিন্তু এই ডেটটাকে সেলিব্রেট করা হয়, ঠিক আছে? নেক্সট চলে আসছি আমরা এবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনে চলে আসি। লোকসভা পাসেস জম্মু অ্যান্ড কাশ্মীর রিজার্ভেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিলস। দেখুন, জম্মু এবং কাশ্মীরকে তোমরা জানো যে দুটি অংশে ভেঙে দেওয়া হয়েছে, জম্মু কাশ্মীর লে লাদাখ। যেখানে জম্মু কাশ্মীরকে তোমার কিছু বছর আগের ঘটনা এটা, যে লে লাদাখকে ইউটি করে দেওয়া হয়েছে, ইউনিয়ন টেরিটরি, এবং জম্মু কাশ্মীরে একটা আলাদা করে শ্রীনগর পার্ট নিয়ে একটা রাজ্য করা হয়েছে। এবার ওখানে যেহেতু তোমার ভোট করানো হবে এবং সেই জন্যে এই ভোটের রিঅর্গানাইজেশন অর্থাৎ সিটস রিঅর্গানাইজেশন কিন্তু করা হলো লোকসভায় বিল পাসের মধ্যে দিয়ে। এই বিল 2023, এটা কোন বিলকে করা হয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর রিজার্ভেশন অ্যাক্ট 2004 এর ওপর অ্যামেন্ডমেন্ট চেপেছে। আচ্ছা, the act provides reservation in jobs and admission in professional institutions to the members of scheduled caste, scheduled tribe and socially and educationally backward classes. এদেরকে কিন্তু আগে রিজার্ভেশন দেওয়া ছিল না, নতুন অ্যাক্টে কিন্তু এদেরকে রিজার্ভেশন দেওয়া হলো। The processed bill increases the total number of seats from 83 to 90। তোমার সিট বাড়লো রাজ্যসভার ওখানকার, এবং দ্য রিজার্ভ 7 সিটস অফ শিডিউল কাস্ট অ্যান্ড 9 সিটস অফ শিডিউল ট্রাইবের জন্য কিন্তু রাখা হলো। মানে এই যে 90 সিটস করা হলো, তার মধ্যে 7টা কিন্তু এসসি এবং 9টা এসটিদের জন্য রিজার্ভেশন করা হলো। The bill adds the lieutenant governor may nominate up to 2 members from the Kashmir migrant community to the legislative assembly. legislative assembly তে তোমার নমিনেটেড পারসন যারা থাকছেন তার মধ্যে কি বলছে যে তাদের এখানকার যে লেফটেন্যান্ট গভর্নর, তাদেরকে ক্ষমতা দেওয়া হলো যে তারা সর্বোচ্চ 2 জন কাশ্মীরি মাইগ্রেন্টকে কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে জায়গা দিতে পারে বা সিট দিতে পারেন। নেক্সট চলে আসছি আমরা ইন্ডিয়া টু প্রোভাইড ইমিডিয়েট রিলিফ অ্যাসিস্ট্যান্স টু 1 মিলিয়ন, কত? $1 মিলিয়ন টু দ্য পাপুয়া নিউ গিনিয়া ইন ওয়েক অফ ভলক্যানিক এরাপশন। পাপুয়া নিউ গিনিয়াতে একটা ভলক্যানিক এরাপশন হয়েছে এবং তার ফলে প্রায় 1 লক্ষের উপর মানুষকে কিন্তু সেখান থেকে সরানো হয়েছে। এবং ভলক্যানিক এরাপশনে কি সরানো হয়েছে মানে আবার তাদেরকে ওখানে রাখাও যাবে না, অর্থাৎ তাদেরকে নতুন করে জায়গা দিতে হয়েছে থাকার জন্য। তো এই যে এই শিফটিং এর জন্য যে বিপুল খরচা এবং জনগণের যে বিপুল ক্ষতি, এই ক্ষতি থেকে উদ্ধার করার জন্য ভারত এবং পাপুয়া নিউ গিনির মধ্যেকার যে আন্তর্জাতিক সম্পর্ক উন্নত করার জন্য ভারত $1 মিলিয়ন পাপুয়া নিউ গিনিকে দিয়েছে।
কি হিসেবে দিয়েছে, কি কারণে দিয়েছে, ভলকানিক এরাপশনের কারণে, ঠিক আছে। নিউ দিল্লি হ্যাজ এক্সটেন্ডেড দ্য ইমিডিয়েট রিলিফ অ্যাসিস্ট্যান্স টু সাপোর্ট দ্য রিলিফ, rehabilitation and reconstruction efforts in the country as a close friend and development partner under the forum of Indian Pacific Island Corporation. ভারত সরকার এটা করেছে ইন্ডিয়া প্যাসিফিক আইসল্যান্ড কর্পোরেশন ফোরামের মধ্যে দিয়ে, কিন্তু ঠিক আছে, ডিরেক্ট নয়। এবার যে ভলক্যানোটা ইরাপশন হয়েছে সেই ভলক্যানোটার নাম কি, উলাউন, ঠিক আছে, উলাউন ভলক্যানো ইন পাপুয়া নিউগিনি। এটা এরাপশন শুরু হয়েছিল নভেম্বর 21, 2023 থেকে, এবং দ্য এরাপশন কজেস অ্যান্ড অ্যাশ কলামস আপ টু রাইজ column to form the volcano. The eruption displaced 26,000 people, more than মানে 26,000 মানুষজনকে কিন্তু এখান থেকে সরানো হয়েছে। ওকে, চলো নেক্সট এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, ইউনেস্কো যে হেরিটেজ লিস্টে যেমন দুর্গাপুজোকে দেওয়া হয়েছে, সেরকমই গুজরাট থেকে গরবা yes ইউনেস্কোর লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি কে মানে নামটা লিস্টেড হলো গরবা নাচটা, ঠিক আছে। গুজরাটে যেমন ভারত মানে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হয়েছে, সেরকমই গুজরাটের গরবা হয়েছে, ঠিক আছে। গরবা অফ গুজরাট ইজ দ্য 15th ICH এলিমেন্ট from India to join this list. ICH বলতে কি বলছে, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গে আর কি কি আছে, পশ্চিমবঙ্গের থেকে দুর্গাপূজা এবং ছৌ নাচ এই দুটো কিন্তু আছে। এরা বেসিক্যালি হচ্ছে হেরিটেজকে ধরে রাখা, হ্যাঁ, দিনের পর দিন যুগের পর যুগ একইভাবে হেরিটেজকে ধরে রাখার জন্য ইউনেস্কো কিন্তু এইগুলোকে এনলিস্ট করেছে। নেক্সট চলে আসছি, ফার্স্ট T20 ইন্টারন্যাশনাল between India and England women cricket teams underway in Mumbai. ইন্ডিয়া এবং ইংল্যান্ড উমেন্স ক্রিকেট টিম খেলছে কোথায়, মুম্বাইতে হচ্ছে, এবং ফার্স্ট ম্যাচ হয়েছে এবং ইংল্যান্ড তোমার ইন্ডিয়াকে 38 রানে হারিয়ে টোটাল 5 ম্যাচের সিরিজের 1-0 এগিয়ে গেছে। নেক্সট, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ডিফেন্স অজয় ভাট participates in UN peacekeeping ministerial meeting in Accra, Ghana. Accra, Ghana তে কি হচ্ছে, Accra, Ghana তে হচ্ছে UN peacekeeping ministerial meeting হচ্ছে, এবং সেখানে কে করেছে, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট কে অজয় ভাট, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট অজয় ভাট, তিনি কোথায় গেছেন, UN peacekeeping ministerial meeting Accra, ঘানাতে। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা চন্দ্রায়ন 3 একটা খুব গুরুত্বপূর্ণ মিশন ছিল ইসরোর, এবং চন্দ্রায়ন 3 এর অনেকগুলো ঘটনা কিন্তু ইসরোর আনপ্ল্যান্ড ছিল, যেগুলো পরবর্তীতেও কিন্তু খুব ভালোভাবে সাকসেস হয়েছে। এর আগেও আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল হচ্ছে হপ এক্সপেরিমেন্ট, যেখানে চন্দ্রায়ন 3 কে হপ করিয়ে, অর্থাৎ আবার একবার মানে কিছুটা মাটি থেকে 2-1 ফুট উপরে উঠিয়ে কিছু দূরে গিয়ে আবার জাম্প করিয়ে নামানো হয়েছিল। ঠিক সেরকমই পার্ট অফ দা মানে আনলিস্টেড এক্সপেরিমেন্ট বলা যেতে পারে, তার মধ্যে ছিল হচ্ছে প্রপালশন মডিউলকে রিটার্ন করানো আর্থের অরবিটে। ঘটনা হচ্ছে যে এই প্রপালশন মডিউলে এক্সপেক্টেড ছিল যে এটা চাঁদের মাটিতে আছড়ে পড়বে, কিন্তু সেটা না হয়ে ও চাঁদের অরবিটেই ঘুরছিল, এবং তারপর ওকে মানে এটা রিস্ক ছিল যে অন্য কোনো স্পেস প্রোবকে ধাক্কা মারতে পারে। তো সেই জন্য ইন্ডিয়া কি করলো, ওটাকে রিটার্ন ব্যাক করাতে পারলো, এবং সেটাকে আর্থের একটা হিউজ বড় অরবিটের মধ্যে নিয়ে ঢোকালো। কোথায় এনেছে, বলছে যে the module took the Vikram lander within the 100 kilometer of the surface of moon। যে মডিউলটাকে ফেরত আনা হয়েছে ওটা সারফেস অফ মুনের 100 কিলোমিটার অবধি চন্দ্রয়ান 3 কে নিয়ে যেতে হয়েছে, মানে বিক্রম ল্যান্ডারকে নিয়ে গেছিল। এবং মানে এখানে হিস্টোরিকে কেন জিনিসটা, ঘটনাটা হচ্ছে যে আজকে মানে যদি এই ল্যান্ডারকে আর্থের অরবিটে ফিরিয়ে আনতে পারে ইন্ডিয়া, তাহলে ভবিষ্যতে ইসরোর বক্তব্য যেটা, যে মুন থেকেও যদি কিছু আনতে হয়, স্যাম্পেলও কালেক্ট করে আনতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো সেই কারণেই এই যে মানে চন্দ্রয়ান 3 প্রপালশনকে ফিরিয়ে আনাটা আর্থের অরবিটে একটা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে পড়ছে। চলো নেক্সট এগিয়ে যাওয়া যাক। Government decides to implement component of Nari Adalat in phases manner under the Mission Shakti. Mission Shakti একটা কি শক্তি, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ওমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম।
ওমেনদেরকে এম্পাওয়ার করার যে গভর্নমেন্টের প্রোগ্রাম, তার একটা পার্ট হচ্ছে মিশন শক্তি, ঠিক আছে, ইন্টিগ্রেটেড মানে অন্যান্য প্রোগ্রামের সাথে একটা সংযুক্ত প্রোগ্রাম। এবং ওয়ান অফ দ্য কম্পোনেন্টস ইনক্লুড কি, নারী আদালত, এবং তার মধ্যেরই একটি অংশ হচ্ছে নারী আদালত। নারী আদালত বেসিক্যালি কি করছে, যে একদম জনগণের খুব কাছাকাছি চলে যাচ্ছে, যে সব জায়গায় ক্ষেত্রে আদালতে না গিয়ে লোক আদালত যেমন আগে ছিল, একটা লোকাল আদালত কাছাকাছির মধ্যে, সেই রকম ভাবে নারী আদালত একটা করা হচ্ছে, যাতে গিয়ে মেয়েরা খুব তাড়াতাড়ি তাদের জাজমেন্টটাকে ইজিলি অ্যাচিভ করতে পারে। নেক্সট চলে আসছি, ইউনিসেফ ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়া টু লঞ্চ গ্রিন রাইজিং ইনিশিয়েটিভ অ্যাট COP28 সামিট ইন দুবাই। আমরা আগেও এই নিয়ে আলোচনা করেছি, COP28 দুবাইতে হচ্ছে, এবং এর আগে আমরা সেটা পড়েছিলাম যে এখানে হিউজ অ্যামাউন্ট অফ মানে 129টার বেশি দেশ কিন্তু সাইন আপ করেছিল একটা হিউজ অ্যামাউন্ট অফ মানির জন্য, যেটা কিনা তোমার এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টে কাজে লাগবে। এবং তারই একটা অংশ হিসেবে ইউনিসেফ কি করছে, কোলাবোরেশন করেছে ইন্ডিয়ার সাথে, কি নাম দিয়েছে, গ্রিন রাইজিং ইনিশিয়েটিভ। এই গ্রিন রাইজিং ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে কি করা হয়েছে, মোবিলাইজ ইউথ টু ড্রাইভ ক্লাইমেট অ্যাকশন। যে ইউথ মানে যে ইয়ং জেনারেশন, তাদেরকে ক্লাইমেট অ্যাকশনে নামানো, যাতে তারা ক্লাইমেটকেও ইমপ্রুভ করতে পারে, সেই অ্যাকশনে তাদেরকে যেন নামানো হচ্ছে। এটা কিসের পার্ট অফ দ্য COP28। আচ্ছা, নেক্সট চিফ অফ ডিফেন্স স্টাফ CDS, এবং আজকের ঘটনা তোমাদের বলে রাখি, CDS এর কথা যখন হলো, আমাদের ভারতের প্রথম CDS ছিলেন হচ্ছে বিপিন রাওয়াত, এবং আজকে 8 ডিসেম্বর কিন্তু তার মৃত্যু দিবস। মানে গত বছর যে একটা হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং এ তার ডেথ হয়েছিল, তো সেইটারই আজকে বর্ষপূর্তি হলো। তো চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, এখনকার যে নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, টুডে কি করেছে, ইনঅগুরেটেড দ্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অ্যাভিওনিক্স এক্সপো 2023, কোথায়, নিউ দিল্লি। টুডে মানে বুঝতেই পারছো যে আজকেই ঘটনাটা ঘটেছে। এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেটাকে আমরা শর্টে হ্যাল বলে থাকি, এই হ্যালের যে অ্যাভিওনিক্স এক্সপো, সেটা কোথায় হয়েছে, নিউ দিল্লিতে কিন্তু খোলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, এক্সপো নিউ দিল্লি অ্যাভিওনিক্স এক্সপো, ঠিক আছে। এবং ইনি আমাদের CDS চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ওকে, নেক্সট চলে আসছি, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেজেন্টস লক্ষ্মীপদ সিংহানিয়া। কাকে করা হয়েছে, লক্ষ্মীপদ সিংহানিয়াকে করা হয়েছে। কি করা হয়েছে, ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। কার তরফ থেকে, IIM লখনৌ থেকে। IIM লখনৌ তরফ থেকে ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, লক্ষ্মীপদ সিংহানিয়াকে। এবং একই সাথে তিনি কিন্তু এখানে একটা কথা বলেছেন, যে মানে ভারতবর্ষে কিন্তু মানে রাইজিং যে রাইজিং ইউথের মধ্যে মানে কি বলবো তোমাদের, একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, যে কাজের ওপর প্রেশার, অতিরিক্ত কাজের প্রেশারকে কিন্তু এখানে উনি অ্যাভয়েড করতে বলেছেন। তিনি বলছেন যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ওয়ার্ক প্লেসের জন্য কিন্তু এখানে তিনি বলেছিলেন। চলো নেক্সট এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, তিনি একজন মানে ভারতবর্ষের MI6 বলা যেতে পারে। এবং সেই অজিত দোভালকে কি করা হয়েছে, পার্টিসিপেট তিনি কোথায় করেছেন, 6th NSA লেভেল মিটিং অফ কলম্বো সিকিউরিটি কনক্লেভ ইন পোর্ট লুইস মাউরিটিয়াস। ঠিক আছে, পোর্ট লুইসে কি করা হয়েছে, এখানে তোমার সমস্ত দেশের যে মানে সিকিউরিটি অ্যাডভাইজার বা হেড সিকিউরিটিস যারা আছেন সিকিউরিটি ডিপার্টমেন্টের যে হাইয়েস্ট পজিশনে, তাদের একটা মিটিং হচ্ছে, এবং সেখানে অজিত দোভাল কিন্তু পার্টিসিপেট করেছেন। এবং এটা 6তম NSA লেভেল মিটিং অফ কলম্বোস সিকিউরিটি কনক্লেভ। আচ্ছা, চলো নেক্সট চলে যাওয়া যাক। ফর্মার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, তিনি একটা বই লঞ্চ করেছেন। কি করেছেন, বইটার নাম হচ্ছে নয় ভারত কা সংবেদা। এবং এখানে তিনি কি লিখেছেন, দিস বুক ইজ এ কম্পাইলেশন অফ কি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি's অন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্পিচ। নরেন্দ্র মোদীর ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর যে স্পিচগুলো আছে, সেই স্পিচগুলোর একটা কম্পাইলেশন বুক কিন্তু তিনি করেছেন। কে রিলিজ করেছেন, ফর্মার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এবং বইটার নাম দেওয়া হয়েছে নয় ভারত কা সংবেদনা, নয় ভারত কা সংবেদা। এবার দেখো একটা কথা, এই বুক রিলিজের সময় তিনি একটা কথা বলেছিলেন, যে প্রত্যেক ভারতীয়কে কিন্তু সংবিধানকে খুব ভালো করে জানা উচিত,
এবং তিনি আরো বলেছেন যে ভারতীয় সংবিধান যারা বানিয়েছেন তারা কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে অর্থাৎ প্রথম জনগণের মানে দেশের প্রথম নাগরিক থেকে শুরু করে শেষ নাগরিক অবধি প্রত্যেকের কথা ভেবে কিন্তু এটা করা হয়েছে। নেক্সট, জোরাম পার্টি, আমরা জানি যে রিসেন্টলি ভোট হয়েছে এবং ভোটের পরবর্তী অংশে আমরা এই নিয়ে আলোচনা করেছি কোথায় কতগুলো সিট ছিল। তো এখন যেটা হচ্ছে সেটা হলো নতুন সিএমস ডিক্লারেশন এবং জোরাম পিপলস মুভমেন্ট লিডার কে লাল লাদুহোমা তাকে কি করা হয়েছে, চিফ মিনিস্টার করা হয়েছে অফ মিজোরামে। মিজোরামের যে মোস্ট সিটস পেয়েছিল কে, জেডপিএম শর্টে জোরাম পিপলস মুভমেন্ট, এবং তাদেরই লিডার যে লালদুহোনা টেক্স দ্য চিফ মিনিস্টার্স পোস্ট। ওকে, নেক্সট বলছে পিএম নরেন্দ্র মোদি টু ইনঅগুরেট ফার্স্ট ইন্ডিয়ান আর্ট আর্কিটেকচার ওকে অ্যান্ড ডিজাইন বাইনালি মানে হচ্ছে এখানে এক্সিবিশন বলা যেতে পারে ইন 2023। কোথায় করছে, রেড ফোর্ট ইন দিল্লিতে হচ্ছে। এটা কি হচ্ছে, যে আর্ট আর্কিটেকচার ডিজাইন ইন মানে ভারতবর্ষের যে আর্ট এবং আর্কিটেকচারের একটা বড় এক্সপো। ওকে, এটা কোথায় হচ্ছে, রেড ফোর্টে হচ্ছে। চলো নেক্সট চলে আসি, পিএম নরেন্দ্র মোদী আজকে আরেকটা জিনিস ইনঅগারেট করছে, উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট ইন দেরাদুন। কোথায় হচ্ছে গ্লোবাল ইনভেস্টর সামিট, উত্তরাখণ্ডে, ঠিক আছে। এবং তার ইনঅগারেশনে কে থাকছেন, পিএম নরেন্দ্র মোদী। এবং তিনি কি বলেছেন এই ইনঅগারেশনে, মিনিস্টার নরেন্দ্র মোদী কি বলেছেন, the main objective কি ছিল, the summit is to establish Uttarakhand as a new center of investment। উত্তরাখণ্ডকে একটা নতুন সেন্টার অফ ইনভেস্টমেন্টের জায়গা করে দেওয়ার জন্য তিনি কিন্তু এটা বলেছিলেন, মানে উদ্বোধনটা করে এক্সপোটা হচ্ছে। এবং কি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই যে 2 দিনের মানে এই যে এক্সপোটা এটা কিন্তু 2 দিন চলবে। ওকে, চলো নেক্সট চলে যাওয়া যাক। আচ্ছা, আজকে মোটামুটি এতগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। আবার আমরা চলে আসবো নেক্সট উইক তোমাদের সাথে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এর ঘটনাগুলো নিয়ে। সামনে WBCS পরীক্ষা চলে এসছে, আর 1 সপ্তাহ বাকি, এবং এখন কিন্তু তোমাদের একদম পুরোদমে পড়তে হবে। আমাদের নেক্সট উইক অর্থাৎ সোমবার থেকে স্কোরডেমি অ্যাপে শুরু হচ্ছে WBCS এর যে ফাইনাল এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজির উপরে একটা ওয়ার্কশপ। তোমরা কিন্তু অবশ্যই সেই ওয়ার্কশপে জয়েন করো। এই ওয়ার্কশপে জয়েন করার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সঙ্গে তোমরা আমাদের টেলিগ্রামেও কিন্তু যুক্ত থাকতে পারো। চলো আজকের মতো এতখানি থাকছে, স্কোরডেমির সাথে যুক্ত থাকো, এখন পড়া হবে সহজ।